সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। রাজশাহী কলেজ আয়োজিত এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ব্রজেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক রসায়ন, রাজশাহী কলেজ। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমাদের অধ্যক্ষ স্যার অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথা বলছেন। তো আজকে আমি অর্গানিক কেমিস্ট্রির আরো কিছু বিষয় আলোকপাত করব। তো কথা না বাড়িয়ে আমরা আসলে কি বিষয় আজকে পড়তে চাচ্ছি সেটা একটু আমরা জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা স্লাইড তোমরা দেখতে পাচ্ছ। স্লাইডটা দেখে তোমরা কি ধারণা করতে পারছো আসলে আমরা আজকে কি পড়তে চাচ্ছি জৈব রসায়নের? তোমরা ইতোমধ্যেই নিশ্চয় জেনেছো যে জৈব রসায়নের গুরুত্ব অপরিসীম। জৈব যৌগ ছাড়া আমরা কোনো কিছু কল্পনাই করতে পারি না। মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, সেই অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, এই মৌলিক যে বিষয়গুলো সবকিছুই অর্গানিক কম্পাউন্ডের সাথে জড়িত। আধুনিক অর্গানিক কেমিস্ট্রির জনক বলা হয় জার্মান রসায়নবিদ। উনি আসলে রসায়নবিদ না, উনি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, আসলে ডাক্তার ছিলেন, ফ্রেডরিক বোলার। তো ফ্রেডরিক বোলার আধুনিক জৈব রসায়নের জনক। যদিও আমরা রসায়ন বার্জেলিয়াস তার শিক্ষক ছিলেন। প্রাণ রাসায়নিক মতবাদ নিশ্চয় আলোচনা করেছেন অধ্যক্ষ স্যার। তো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই ছবিটা তোমরা দেখো, ফ্রেডরিক বোলারের ছবি দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই আমরা জৈব রসায়ন নিয়ে কথা বলতে যাচ্ছি। বিশেষ করে জৈব রসায়ন কি? আসলে কার্বন ঘটিত যৌগ, কার্বন ছাড়া তো জৈব যৌগ হবে না। এখন এই প্রাণশক্তি যে মতবাদ, সেই মতবাদের কে চ্যালেঞ্জ করলেন এবং আমরা সাংশ্লেষণিক উপায়ে ল্যাবরেটরিতে যে অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারি সেটার যুগান্তকারী যে দ্বার উন্মোচিত করলেন সেটা ফ্রেডরিক বোলার, বার্জেলিয়াসের ছাত্র। ওনার ছবি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? বুকশেলফ উইথ বুকস। তো ফ্রেডরিক বোলার দিয়ে এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি, জৈব রসায়ন পড়ছি আমরা। আর একটা হচ্ছে যে মানব দেহ তোমরা জানো যে আমরা টোটাল দেহটাই অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে? যে আমরা এই যে দেহকোষ, ডিএনএ, আরএনএ, নিউক্লিক অ্যাসিড যাই বলি না কেন, এনজাইম, 30,000-এর উপর এনজাইম আছে, সবগুলোই হচ্ছে প্রোটিন। আমাদের যে প্রতিদিন যে খাদ্য গ্রহণ করছি সবই অর্গানিক কম্পাউন্ড। ওকে, এরপরে বুক সেলুলোজ, সেল কাঠ যদি হয় সেলুলোজ, চশমা যে ফেব্রিক ফাইবার দিয়ে পলিমারিক ফাইবার, এই যে তুমি দেখো পেন্সিল, গ্রাফাইট অ্যান্ড পেইন, এগুলো সবই কিন্তু কার্বন ঘটিত যৌগ এবং বেশিরভাগই অর্গানিক কম্পাউন্ড। তাহলে আমরা প্রতিনিয়ত ঘুম থেকে উঠে আমাদের দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে আমরা যে জীবন রক্ষাকারী যে ঔষধ, মেডিসিন আমরা খাচ্ছি, সেগুলো থেকে শুরু করে যে ম্যাক্সিমাম বিষয়গুলোই কিন্তু জৈব রসায়নের অন্তর্গত। তাহলে কার্বনের যৌগ কেমন সংখ্যক? তো এটা এখন পর্যন্ত আমরা গবেষণায় যেটা দেখা গেছে যে টোটাল যে যৌগ তার মধ্যে কার্বনের যৌগটা হচ্ছে সবচেয়ে বেশি এবং সেটা 80 লক্ষাধিক। তোমরা চিন্তা করতে পারো, একটা মৌলের যৌগ যেটা কার্বনের যৌগ, জৈব যৌগ 80 লক্ষাধিক, 8 মিলিয়নস। আর অন্যান্য সব মৌল মিলে 1 থেকে 1.5 লক্ষ। তাহলে বুঝো যে আসলে আমরা কি নিয়ে গবেষণা করব? আসলে কার্বনের যৌগ নিয়েই গবেষণা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের স্লাইডটা যদি আমরা একটু খেয়াল করি, পরের স্লাইডটা একটু দেখি আমরা। অ্যাবান্ডেন্স অফ অর্গানিক কম্পাউন্ড, এই জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, প্রাচুর্য, এত অধিক সংখ্যক জৈব যৌগ কেন? অথবা আমরা বলি কার্বন ইজ এ ইউনিক এলিমেন্ট। কার্বন হচ্ছে একটা অনন্য মৌল, স্পেশাল এলিমেন্ট, হ্যাঁ, ইউনিক এলিমেন্ট।
যে এই যে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে এই পর্যন্ত, তার মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য কার্বনের রয়েছে, কার্বনের মতো বৈশিষ্ট্য অন্য কোনো মৌলের নাই। সিলিকন কিছুটা প্রদর্শন করলেও তার খুবই ন্যূনতম পর্যায়ের। এই নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ড ইজ অ্যাবাউট 8 মিলিয়নস। একটু আগে আমি বলেছি 80 লক্ষাধিক। 8 মিলিয়নস মানে 80 লক্ষাধিক। ঠিক আছে, এখন এই এত অধিক সংখ্যক যৌগ গঠনের কারণ কি? কার্বন এত অধিক সংখ্যক যৌগ কেন গঠন করছে? তোমরা কি চিন্তা করেছো কখনো যে কার্বনের এত অধিক সংখ্যক যৌগ গঠনের কি কারণ? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় কার্বনের কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্যগুলোর কারণে কার্বন এত অধিক সংখ্যক যৌগ গঠন করে এবং সেই যৌগগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যে বেঁচে আছি, আমরা চলাফেরা করি, উদ্ভিদ, প্রাণীকুল, উদ্ভিদকুল, সব কিছু আসলে অর্গানিক কম্পাউন্ডের সমাহার। ম্যাক্সিমাম অর্গানিক কম্পাউন্ড এখানে আছে। জীবন রক্ষাকারী ঔষধ, তোমরা জানো যে মেডিসিন, ম্যাক্সিমাম মেডিসিন অর্গানিক কম্পাউন্ড। এখন হার্বাল মেডিসিনের কথা বলা সারা বিশ্বে। তাহলে এই হার্বাল মানে কি? আমরা ফাইটোকেমিস্ট্রি বলছি, মানে উদ্ভিদ থেকে এই মেডিসিনটাকে আমরা আহরণ করছি। তাহলে গাছের মধ্যে, গাছের পাতার নির্যাসের মধ্যে, বাকলের নির্যাসের মধ্যে, শিকড়ের নির্যাসের মধ্যে এমন কিছু জীবন রক্ষাকারী অর্গানিক কম্পাউন্ড রয়েছে যার ঔষধি গুণাগুণ রয়েছে এবং যেগুলো দ্বারা আমরা বিভিন্ন ধরনের জটিল রোগকে সারাতে পারি, রোগ থেকে উপশম লাভ করি। সেই আদিকাল থেকে তোমরা চিন্তা করে দেখো যে কবিরাজের কথা বলা হতো, তাই না? ফোক মেডিসিন আমরা ওইভাবে বলি। আদিমকালে তো এরকম আমাদের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি ছিল না। তখন কি করতো মানুষরা? ওই গাছগাছরার নির্যাস খেয়ে, তুলসী পাতার রস খেয়ে, গাঁদা পাতার নির্যাস কাটা জায়গায় লাগিয়ে দিয়ে, দুর্বা ঘাস চাবিয়ে লাগিয়ে দিয়ে রক্ত পড়া বন্ধ করে দিত। তারা কিন্তু কোনো ধরনের ট্রিটমেন্ট, ওইভাবে আধুনিক কোনো ট্রিটমেন্ট পেত না। তারা কিন্তু ওই যে ঔষধির গাছরা সেগুলো তোমরা জানো যে তারা ব্যবহার করত। ওকে, তাহলে আমরা আসি এত অধিক সংখ্যক কেন যৌগ কার্বনের। 1 নাম্বার কারণ হচ্ছে, আমরা এখানে বলেছি নাম্বার 1 কারণ হচ্ছে ক্যাটিনেশন। হোয়াট ইজ ক্যাটিনেশন? ক্যাটিনেশন হচ্ছে কার্বনের একটা বিশেষ ধর্ম, যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কার্বন নিজেদের মধ্যে বন্ধন সৃষ্টি করতে পারে, সমযোজী বন্ধন, একে অপরের সাথে একটা কার্বন মৌল আরেকটা কার্বন মৌলের সাথে যুক্ত করতে পারে। সেটা একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, সরল শিকল, শাখায়িত শিকল, এমনকি চাক্রিক যৌগ গঠন করতে পারে। যে ক্ষমতা শুধুমাত্র কার্বনের রয়েছে এত বেশি, আর অন্য কোনো মৌলের নেই। তাহলে ক্যাটিনেশন শব্দটা এসেছে ল্যাটিন ওয়ার্ড ক্যাটিনা থেকে। তোমরা স্লাইডে নিশ্চয় দেখতে পাচ্ছ, স্লাইডগুলো ফলো করবে, খুব সুন্দর করে দেখো লেখা আছে। আমি ব্যাখ্যাগুলো বলে দিচ্ছি। কিছু বোর্ড আমরা ইউজ করব যখন, তখন আমি বলে দেব, বোর্ডে যাব। দেখো, ল্যাটিন ওয়ার্ড ক্যাটিনা। ক্যাটিনা শব্দের অর্থ চেইন, বাংলাতে বলা হয়েছে শিকল। আমি একটু আগে বললাম যে কার্বনের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, একটা কার্বন পরমাণু আরো কার্বন পরমাণুর সাথে সে একক, দ্বি, ত্রি, এমনকি শাখায়িত, সরল শিকল, চাক্রিক, বিভিন্ন রকম সে যৌগ গঠন করতে পারে। এই যে করার যে ক্ষমতা বা বৈশিষ্ট্য রয়েছে, এটাকে আমরা ক্যাটিনেশন বলছি। ওকে, ক্যাটিনেশনের যে অন্যতম উদাহরণগুলো, সেটি অ্যালোট্রপ থেকে, আমরা কার্বনের অ্যালোট্রপ থেকে বুঝি। তোমরা জানো যে ডায়মন্ড, গ্রাফাইট, তাই না, গ্রাফেইন, কার্বন ন্যানোটিউব, ফুলারিন, এই রিসেন্ট এগুলো আসছে। ফুলারিন, দেখো ক্যাটিনেশনের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফুলারিন। ফুলারিন হচ্ছে এখন কার্বনের যে বহুরূপতা, তার মধ্যে ফুলারিনও কিন্তু যোগ হয়েছে। ফুলারিন একে বাকি বল বলা হচ্ছে। বুকমিনিস্টার অ্যাবে, এখান থেকে সেটা তৈরি হয়েছিল এবং জাপানিজ সায়েন্টিস্টরা কিন্তু এটা আবিষ্কার করেছিলেন। এবং এটা আবিষ্কারের পর বিশেষ করে ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতি আমরা ব্যবহার করছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে তোমরা ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী, সেটা দ্বার উন্মোচিত হয়ে গেছে।
কার্বন ন্যানোটিউব এর মাধ্যমে। আগে সিলিকন ভ্যালি, দেখো আমেরিকাতে সিলিকন ভ্যালি আছে। আমেরিকাতে সিলিকন ভ্যালি কেন? সিলিকনকে ব্যবহার করা হতো সেমিকন্ডাক্টর হিসেবে, তা কন্ডাক্টর সুপার কন্ডাক্টরে কাজ করার জন্য। সিলিকন ভ্যালি একটা শহরের নাম হয়ে গেল সিলিকন ভ্যালি, মাইক্রোসফট কোম্পানি একটা ইয়ে হয়ে গেল। তো সিলিকনের এত ইম্পর্টেন্সই ওখানে রয়েছিল। এখন সিলিকনকে হার মানিয়ে দিয়েছে কে? কার্বন। সুতরাং জাপানিজ সায়েন্টিস্টরা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তারা কিন্তু তথ্য প্রযুক্তি, এশিয়া মহাদেশের দেশ হলো, তারা তথ্য প্রযুক্তিতে কোনো অংশেই পিছিয়ে নেয় সারা ওয়ার্ল্ডে। তারা এই যে ফুলারিন আবিষ্কার হলো, ফুলারিনের মলিকুলার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে, দেখো মলিকুলার ফর্মুলা C60, 60টা কার্বন পরমাণু এখানে কি চেন আকারে চাকরিক ভাবে, যেমন তোমার ষড়ভুজ আকৃতির, এবং তোমরা জানো যে বেঞ্জিনের যে ষড়ভুজ আকৃতি আছে, এরকম ষড়ভুজ গুলো আবার নিজেদের মধ্যে যুক্ত হয়ে 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 এরকম গোল হয়ে একটা ফুটবলের আকার ধারণ করে। তাহলে 60টা কার্বন পরমাণুর ভর কত হবে? দেখো মলিকুলার ওয়েট 60 × 12, তাহলে 720। এবং এর হাইব্রিডাইজেশন কি ঘটে? একটু আগে বললাম আমরা বেনজিনের কথা, বেনজিনে কিন্তু sp2 সংকরণ ঘটে, কারণ দ্বিবন্ধন আছে কার্বন কার্বনে। সো এখানেও sp2 হাইব্রিডাইজেশন ঘটে। তো ফার্স্ট ইয়ারে কিন্তু হাইব্রিডাইজেশন নিয়ে ডিটেলস কথা বলা হয়েছে। এখন অর্গানিক কেমিস্ট্রিতে হাইব্রিডাইজেশন আমরা ডিটেলসে যাব না, কিন্তু এগুলো তোমাদের আগেই পড়ানো হয়েছে। সো আরেকবার তোমরা দেখে নিবে হাইব্রিডাইজেশন গুলো কার্বনের। আসলে কার্বনের 3 ধরনের হাইব্রিডাইজেশন হয়, sp3, sp2 এন্ড sp। আমরা আসছি এরপরে একটু হাইব্রিডাইজেশন নিয়ে কথা বলবো। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক্যাটিনেশন হচ্ছে এই যে কার্বন এত অধিক সংখ্যক যৌগ গঠন করছে, তার অন্যতম কারণ হচ্ছে ক্যাটিনেশন। তাহলে ক্যাটিনেশন কি? ল্যাটিন শব্দ ক্যাটিনেশন, ক্যাটিনা থেকে এসেছে, যার অর্থ শিকল। কার্বন পরমাণুর সাথে একক দ্বি ত্রিবন্ধন নিজেদের মধ্যে যুক্ত হয়, সরল শিকল, শাখায়িত শিকল, এমনকি চাকরিক ভাবে যুক্ত হয়ে অসংখ্য যৌগ গঠনের ক্ষমতা রাখে। শুধু এই বৈশিষ্ট্য কার্বনেরই রয়েছে, অন্য কোন মৌলের এত বেশি সংখ্যক যৌগ গঠনের ক্ষমতা নয়। ক্যাটিনেশন ধর্ম সিলিকন কিছুটা প্রদর্শন করলো, কার্বনের মতো এত বেশি সে পারে না। তাহলে আমরা পরের স্লাইডটা যদি একটু খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো খুব মজার একটা বিষয়, অ্যালোট্রপস অফ কার্বন। আমরা ক্যাটিনেশন বললাম, ক্যাটিনেশনের মধ্যে ফুলারিনের কথা বললাম। এই যে দেখো নিচে লেখা আছে ফুলারিন, ডায়মন্ড, গ্রাফাইট। ফুলারিনটা কিন্তু বাম পাশে যে তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সরি এই স্লাইডে বাম পাশে যে ফুটবলের মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ওই যে নীল নীল বল যেগুলো, সেগুলো কিন্তু কার্বন। ওকে, এখন এই কার্বন গুলো দেখো একে অপরের সাথে যুক্ত আছে, এটা ষড়কোণীয় ষড়ভুজীয় আকৃতি এবং নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা ফুটবলের মতো আকার ধারণ করেছে। এই জন্য ফুলারিনের আরেক নাম হচ্ছে ব্যাকি বল। এবং ফুটবলের আকৃতি কেমন যদি জিজ্ঞেস করে, সেটা ফুটবলের মতো। এখন দেখো এই ফুলারিন আসলো, আগে তো ডায়মন্ড, পরে ডান পাশে দেখো স্লাইডে দেখো ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন। তাহলে তোমাকে কার্বনের রূপভেদ কতটি এরকম যে জিজ্ঞেস করে, আগে তো আমরা বলতাম 2টা রূপভেদ, কিন্তু এখন ভুল। এটা 2টা রূপভেদ না, কার্বনের এখন 5টা রূপভেদ। দেখো ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন, ন্যানোটিউব, গ্রাফেইন, এগুলো থেকে ন্যানোটিউব এবং গ্রাফেইন এগুলো তৈরি হয়েছে। আসলে 3টা মেজর রূপভেদ, সেটা হচ্ছে ডায়মন্ড, গ্রাফেইন এবং ফুলারিন। এবং এই যে কার্বনের সাহায্যে ন্যানোটিউব এবং গ্রাফেইন, এটা ফুলারিনের সাহায্যে তৈরি করা হলো। এবং ন্যানোটিউবের বৈশিষ্ট্য শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে। কার্বন ন্যানোটিউব কিন্তু ইস্পাত যে শক্ত, তার চেয়ে বহুগুণ শক্তিশালী শক্ত পদার্থ হচ্ছে কার্বন ন্যানোটিউব। এবং এটা সুপার কন্ডাক্টর হিসেবে ব্যবহার হয়। সুপার কন্ডাক্টর মানে কি? যে কপার যে বিদ্যুৎ পরিবহন করে, তামার তার দিয়ে তো আমরা বিদ্যুৎ পরিবহন করি সঞ্চালন লাইনে, কপারের চেয়ে 1000 গুণ বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারে কার্বন ন্যানোটিউব। এবং এখানে শূন্য মাধ্যমে এই কার্বন ন্যানোটিউব তাপ যে পরিবহন করে, সেটা হচ্ছে 2800 ডিগ্রি সেন্টিগ্রেড, 2800 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বায়ু মাধ্যমে এটা 750 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বুঝতে পারছো যে কার্বন ন্যানোটিউব কত ইম্পর্টেন্ট এবং এটাকে কত
উচ্চ মাত্রায় বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীতে এখন ব্যবহার করা হচ্ছে। তাহলে এই ক্যাটিনেশনের কারণেই কিন্তু, ক্যাটিনেশন ধর্মের কারণেই কিন্তু এই যে দেখো কার্বনের যে বহুরূপতা এটা চেঞ্জ হয়ে গেছে। হিরোক আর ডায়মন্ড নিয়ে আগে চিন্তা করা হতো, তার বাইরেও যে কিছু আছে সেটাও কিন্তু এখন দেখা যাচ্ছে। ওকে, এখন আসো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু ক্যাটিনেশনই তার এত উচ্চ সংখ্যক বা বেশি সংখ্যক যৌগ গঠনের কারণ নয়। আরেকটা কারণ আমরা লিখেছি 2 নাম্বার, বন্ড এনার্জি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ বন্ড এনার্জি। বন্ড এনার্জি হচ্ছে কোন একটা যৌগে যতগুলো বন্ধন থাকবে, পরমাণুগুলোর মধ্যে যতগুলো বন্ধন থাকবে, সেই বন্ধনগুলো ভাঙতে যে শক্তি লাগে তার গড় মান। ধরো মিথেনে কার্বন হাইড্রোজেনে 4টা বন্ধন আছে, তাহলে 4টা বন্ধনকে ভাঙতে 4 রকম শক্তি লাগছে। ওই 4 রকম শক্তি যোগ করে 4 দিয়ে ভাগ করলে ওটা বন্ড এনার্জি। আর প্রতিটা বন্ধন ভাঙতে 1 মোল পরিমাণ বন্ধন ভাঙতে যে শক্তি লাগে ওটাকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলি, বন্ধন বিয়োজন শক্তি। ওকে, তাহলে বন্ড এনার্জি আর বন্ড ডিসোসিয়েশন এনার্জির মধ্যে পার্থক্য আছে। এখন বন্ড এনার্জির কথা বলছি। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, চিন্তা করো কত ইম্পর্টেন্ট কথা। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এনার্জি ইজ 345 কিলোজুল পার মোল, almost equal to carbon oxygen single bond 350 kilojoule per mole। কার্বন অক্সিজেন, কিন্তু কার্বন কার্বন দুইটা সেম যে অ্যাটম, সেম এলিমেন্ট, তার মধ্যে একক বন্ধন, আর কার্বন অক্সিজেন দুইটা ভিন্ন অ্যাটম, তার মধ্যে যে সিঙ্গেল বন্ড আছে প্রায় সমান বন্ড এনার্জি। এখানে দেখো, কিন্তু দেখো আমি যদি কম্পেয়ার করি, কার্বন তো নন মেটাল, অধাতু, তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন সিঙ্গেল বন্ড এনার্জি কত? 146 কিলোজুল পার মোল। আর অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ডের বন্ড এনার্জি কত? 163 কিলোজুল পার মোল। তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে বোঝা যাচ্ছে কার্বন কার্বন একক বন্ধনের যে বন্ধন শক্তি সেটা বেশি নাইট্রোজেন নাইট্রোজেন এবং অক্সিজেন অক্সিজেন অপেক্ষা। তাহলে বন্ড এনার্জি বেশি, তার মানে অধিক সুস্থির। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ইজ মোর স্টেবল দ্যান নাইট্রোজেন নাইট্রোজেন অর অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড। এই কারণে কার্বন কার্বনের সাথে যুক্ত হতে পারছে এবং বেশি সংখ্যক একে অপরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের গঠনে তারা তৈরি করতে পারছে, তাই কি না? ওকে, এরপরে পরের স্লাইডটা আমরা যাই। 3 নাম্বার পয়েন্ট এটা। 1 নাম্বার কি বললাম? ক্যাটিনেশন। 2 নাম্বার বললাম বন্ড এনার্জি। 3 নাম্বার হচ্ছে বন্ড নেচার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বন্ড নেচারের করা, বন্ধন প্রকৃতি বাংলা করা হয়েছে। বন্ড নেচার, একটু আগে আমি বলেছি যে কার্বন এমন একটা অনন্য মৌল, যে মৌলটা দেখো কার্বন কার্বন নিজের মধ্যে সিঙ্গেল বন্ডে, মানে এটা হচ্ছে সিঙ্গেল অল সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অল সিঙ্গেল বন্ড ইজ সিগমা বন্ড। তাহলে এটা অবশ্যই কোভালেন্ট বন্ড। দেখো সিঙ্গেল বন্ড তৈরি করতে পারে, অবশ্যই 2টা কার্বন পরমাণু এখানে লাগবে। দেখো ইথেন, অ্যালকেন গুলো ইথেন থেকে শুরু হবে, সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে। কার্বন, এখানে কার্বন কার্বনের কথা বলছি, ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন, এগুলো কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, আমরা জানি অ্যালকিন। কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকছে, তাই এখানে অ্যালকিনে যেমন ইথিন প্রোপিন বিউটেন পেন্টিন, এখানে কিন্তু একটাও দ্বিবন্ধন থাকতে পারে, একের অধিকও দ্বিবন্ধন থাকতে পারে, ইন ডাইন ট্রাইন এরকম হতে পারে। তাহলে দ্বিবন্ধনেও কিন্তু কার্বন যৌগ গঠন করছে, কার্বন কার্বন দ্বিবন্ধনে। ওকে, নেক্সট কার্বন কার্বন ট্রিপল বন্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, একই কার্বন কার্বন এবং কার্বন এর মধ্যে সিঙ্গেল বন্ড হতে পারছে, ডাবল বন্ড হতে পারছে, এমনকি ট্রিপল বন্ডে তারা যুক্ত থাকতে পারছে। যেমন অ্যালকাইন, অ্যালকাইনে যেমন প্রথম উদাহরণ দিয়েছি আমরা অ্যাসিটিলিন বা ইথাইন, তারপরে কি প্রোপাইন বিউটাইন পেন্টাইন। কার্বন কার্বন ট্রিপল বন্ডেও কি যৌগ গঠন তৈরি হচ্ছে। তাহলে বন্ড নেচার অনুসারে আমরা চিন্তা করলাম যে তারা কিন্তু একক দ্বি এবং ত্রিবন্ধনেও যুক্ত থাকতে পারছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, নেক্সট স্লাইডে যদি আমরা যাই, দেখো হাইব্রিডাইজেশন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে হাইব্রিডাইজেশন। ওকে, হ্যাঁ, হাইব্রিডাইজেশন। আমি একটু আগে বলেছি যে কার্বনের যৌগ গঠনের ক্ষেত্রে যেহেতু এখানে কোভালেন্ট বন্ড ফরমেশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং কোভালেন্ট বন্ডের এখানে কার্বন 3 ধরনের হাইব্রিডাইজেশনের মাধ্যমে সে যৌগ গঠন করে। যদি সিঙ্গেল বন্ডে থাকে, অ্যালকেন, অল অ্যালকেনস এই যে একক বন্ধনে থাকে, তাহলে এখানে sp3 সংকরণ হয়। তার মানে কার্বনের যে চতুর্যোজ্যতা, 4টায় সিঙ্গেল বন্ড হলে 4টা সিগমা বন্ধন,
চারটা সিগমা বন্ধন মানে 4 জোড়া ইলেকট্রন শেয়ার হলে সেখানে কি হবে sp3। তাহলে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এগুলো সব কার্বন পরমাণুতে কি হবে sp3 সংকরণ হবে। sp3 সংকরণ হলে কি হয় আকৃতি হয় সুষম চতুস্তলকীয় এবং বন্ধন গুণ কত 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, এগুলো ফার্স্ট ইয়ারে কিন্তু পড়ানো হয়েছে, সো আমি এখানে ডিটেইলসে যাব না। আচ্ছা, sp2 অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন যেখানে থাকে, দ্বিবন্ধন থাকলে আসলে যখন আমি হাইব্রিডাইজেশন কাউন্ট করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আমি বোর্ড ইউজ করব, এখন বোর্ডটা ইউজ করে আবার যাব। তাহলে একটু বোর্ডে আমরা দেখি, আমি সংক্ষিপ্তভাবে হাইব্রিডাইজেশনটা একটু দেখিয়ে দিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে কার্বন একক বন্ধনে আছে, ওকে, তাহলে একটা সিগমা, দুইটা, তিনটা, চারটা সিগমা বন্ধন, চারটা সিগমা বন্ধন মানে 4 জোড়া, এখানে 4 জোড়া বন্ড পেয়ার ইলেকট্রন, কোনো লোন পেয়ার নাই, 4 জোড়া বন্ড পেয়ার ইলেকট্রন, কোনো লোন পেয়ার যদি না থাকে তাহলে সংকরণ হবে sp3 আর এর বন্ড অ্যাঙ্গেল হবে 109.5 বা 109 ডিগ্রি 28 মিনিট, এটাকে আমরা ধরছি 109.5 ডিগ্রি, আর আকৃতি হবে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে sp3 এর ঘটনা। এখন আমরা sp2 টা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবে, অ্যালকিন যখন হচ্ছে একটা ইথিন নিয়ে কথা বলি ছোট করে, এটা সিগমা সিগমা, এটা একটা পাই একটা সিগমা, দ্বিবন্ধনে থাকলে একটা পাই হবে একটা সিগমা হবে। ওকে, তাহলে দেখো এই কার্বন পরমাণুতে কয়টা সিগমা বন্ধন আছে, সিগমা বন্ধন কাউন্ট করতে হবে, এখানে তিনটা সিগমা বন্ধন মানে 3 জোড়া, এখানে পাই বন্ধন, কিন্তু সংকরিত অরবিটাল কখনো পাই বন্ধন তৈরি করে না, পাই বন্ধন তৈরি করে অসংকরিত অরবিটাল, আনহাইব্রিড অরবিটাল। সো হাইব্রিডাইজেশনে আনহাইব্রিড অরবিটালের ইলেকট্রন কাউন্ট করা যাবে না। তাহলে কি আমার হাইব্রিড অরবিটাল হচ্ছে সিগমা বন্ধনে 1 2 3 জোড়া বন্ড পেয়ার, ওকে, পাই বন্ড কাউন্ট করা যাবে। তাহলে 3 জোড়া বন্ড পেয়ার হলে 3 জোড়া, একটা s দুইটা p, 3 জোড়া মিললো sp2 সংকরণ হলে বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি আর আকৃতি হবে ট্রায়াঙ্গেল, ত্রিকোণীয় বা ত্রিভুজ আকৃতি। ওকে, এখানেও তাই, তাহলে এখানে দুইটা কার্বন, এখানেও কিন্তু 3 জোড়া মানে 3টা সিগমা বন্ড, তাহলে এটাও sp2 এটাও sp2। তাহলে ইথিলিনের মানে যেখানে অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে প্রত্যেকটা কার্বন হচ্ছে কি sp2 সংকরিত থাকবে। ওকে, আচ্ছা, আরেকটা আমরা আসি যে sp3 অর্থাৎ কার্বন কার্বন যখন ট্রিপল বন্ডে থাকছে, দেখো ট্রিপল বন্ডে যখন থাকছে, ট্রিপল বন্ডে দুইটা পাই একটা সিগমা, আর এটা তো সিগমা একক বন্ধন, পাই বন্ড হচ্ছে আনহাইব্রিড অরবিটাল তৈরি করে, সুতরাং সেটা কাউন্ট হবে না। তাহলে এটা সিগমা হচ্ছে একটা দুইটা সিগমা হলে একটা s একটা p, দুইটা মিলতে হবে, তাহলে s তো কমন, কারণ কার্বনে তো s অরবিটাল 2s 2p, তাহলে একটা s একটা p, এটাও তাই, একটা s একটা p। যখন sp সংকরিত হবে তখন বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, আর অবশ্যই এটা লিনিয়ার মানে সরল রৈখিক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাইব্রিডাইজেশন ও কার্বনের এত অধিক সংখ্যক যৌগ গঠনের একটা অন্যতম কারণ, কার্বন একই মৌল সে sp3 সংকরিত অরবিটাল তৈরি করতে পারে, sp2 সংকরিত অরবিটাল তৈরি করতে পারে, ইভেন sp সংকরিত অরবিটাল তৈরি করতে পারে। তাহলে বিভিন্ন ধরনের হাইব্রিড অরবিটাল সে ফরমেশনে যায় বলে তার যৌগের সংখ্যাও বেড়ে যাবে স্বাভাবিকভাবে। ওকে, এখন আমরা আবার একটু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার স্লাইডে একটু যাই। দেখো হাইব্রিডাইজেশনের পরে আমাদের কি আছে, আইসোমারাইজেশন। তোমরা খেয়াল করে দেখো, আমি লিখেছি আইসোমারাইজেশন বাংলা করা হয়েছে সমানতা। এখন সমানতা নিয়ে ডিটেলস আলোচনা হবে তোমাদের সাথে, এবং আশা করি প্রিন্সিপাল স্যার ওই ক্লাসটি তোমাদের নিবে, এবং সমানতা খুব ইম্পর্টেন্ট পার্ট,
কারণ কার্বনের এত অধিক সংখ্যক যে যৌগ, ক্যাটিনেশন যেমন তার একটা মেইন ভোকাল পয়েন্ট, এই সমানতাও কিন্তু একটা অন্যতম ভোকাল পয়েন্ট। কারণ কি, একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন হতে পারে, বিভিন্ন ধরনের গাঠনিক সংকেত হয়। মানে তুমি একটাই আণবিক সংকেত পাচ্ছ কিন্তু তার গঠন বিভিন্ন ধরনের হচ্ছে। এটার কারণে এটা এই তাহলে বিভিন্ন গঠন হলে এটা পরস্পরের আইসোমার বলি, আর এই বৈশিষ্ট্য বা ধর্মকে আমরা, এই ঘটনাটাকে বলছি আমরা আইসোমারিজম বা সমানতা। ওকে, এখন এই সমানতা স্ট্রাকচারাল যে সেন্স বা গঠনগত কারণে যে সমানতা হচ্ছে সেটা গাঠনিক সমানতা হয়। আর একটা হয় গঠনগত মিল থাকতে পারে তারপরেও সমানতার সৃষ্টি হয়, সেটা স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম সেটা তোমার সিস্টেন্স বা জিওমেট্রিক্যাল এবং অপটিক্যাল, সেগুলো নিয়েও ডিটেলস আলোচনা হবে। আসলে তোমরা এসএসসিতে শুধু স্ট্রাকচারাল আইসোমারিজম সম্পর্কে কিছু কথা শুনেছো, কিন্তু স্টেরিও আইসোমারিজম নিয়ে তোমরা কথা শুনো নাই। তো এটা খুবই ইন্টারেস্টিং, এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে, ওটা আমরা এখন বলছি না। সমানতা যখন আলোচনা হবে তখন ডিটেলস হবে। তবে এটা হচ্ছে কার্বনের অধিক সংখ্যক যৌগ গঠনের একটা অন্যতম কারণ হচ্ছে আইসোমারাইজেশন অফ অর্গানিক কম্পাউন্ড। ওকে, এখন সমানতাকে একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত বা সেম মলিকুলার বা ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, এই কারণে এই পরস্পরের সমানু সৃষ্টি হচ্ছে এবং এটা আইসোমার সৃষ্টি হচ্ছে, এবং আইসোমার সৃষ্টির এই ক্যারেক্টারিস্টিক্স বা এই নেচারকে বলা হচ্ছে কি আইসোমারাইজেশন। ওকে, এখন আসি, আমরা একটা এক্সাম্পল দিয়েছি, দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে স্লাইডে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে C4H8 স্লাইডে দেখতে পাচ্ছ নিশ্চয়। C4H8 মানে কি? C4H8 দিয়ে আমরা একটু বোর্ড ইউজ করি, এটা একটু বোর্ডে দেখায় জিনিসটা, যে আসলে গাঠনিক আণবিক সংকেত একই। দেখো C4H8, এইটা CnH2n এর সাথে মিলে কিনা? 2 4 দুগুণে 8, CnH2n। এটা কার জেনারেল ফর্মুলা বা জেনারেল সিম্বল? সেটা হচ্ছে অ্যালকিন। নিশ্চয়ই আমরা জানি যে এটা অ্যালকিনের সাধারণ সংকেত, তাই না? আচ্ছা, এখন এই ধরনের সাধারণ অ্যালকিন, এখন 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, 1 নাম্বার আমি লিখলাম এখান থেকে, 1 নাম্বার লিখলাম, 1 নাম্বার 4 কার্বন আগে দিয়ে দিই, 1 2 3 4। এখন আমি এই প্রান্তে দ্বিবন্ধন দিলাম, সমস্যা নাই, এখানে 2টা, এখানে 1টা লাগবে, এখানে 1টা লাগবে, এখানে লাগবে 3টা। ওকে, হলো? আচ্ছা, আবার 4টা কার্বন দাও, মাঝে দিলাম, মানে দ্বিবন্ধনের অবস্থান চেঞ্জ করলাম। ওকে, খেয়াল করো, তাহলে এখানে কয়টা লাগছে? 1 2 3, 3 আর 1 4, 3 আর 1 4। এটা কি? 1 2 3 4, এটা বিউটিন। এখন বিউটিন 1, এটা দেখো 1 নাম্বার কার্বন, এবং এটা নামকরণের সময় নিশ্চয় বলা হয়েছে যে 1 নাম্বার 1 আর 2 এর মধ্যে ডাবল ওয়ান আছে, তাহলে যেটা লিস্ট নাম্বার সেটা উল্লেখ করতে হবে। তাহলে এর নাম হচ্ছে বিউটিন কি 1, ঠিক আছে? তাহলে এর নাম কি? 1 2 3 4, বা এই দিক থেকেও একই, তাহলে 2 আর 3 এর মধ্যে 2, তাহলে বিউটিন 2 বা 2 বিউটিন 1 বিউটিন, এইভাবে করে। ওকে, এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে ব্রাঞ্চ, যখনই তুমি 4 কার্বন পাবে, খেয়াল করো, 4 কার্বন যুক্ত কোন সংকেত দেওয়া থাকে আণবিক সংকেত, তাহলে ব্রাঞ্চের চিন্তা, শাখার চিন্তা করবে। 3 কার্বন পর্যন্ত কোনো শাখা হয় না, 4 থেকে 4 এর বেশি হলে তখন শাখার চিন্তা করতে হবে। ওকে, দেখো এখানে একটা শাখা, তাহলে কয়টা শাখা হলো? এখন তুমি দ্বিবন্ধন দিবা। এখন দ্বিবন্ধন কোথায় দিবা? তোমার মন মতো দাও, তুমি এখানে দিলা। ওকে, একই, এখানে দিলেও যা, এখানে দিলেও তা, এখানেও দিলেও তা, এটা প্রান্তেই হবে। আচ্ছা, তাহলে এখানে কয়টা লাগবে? 2টা আছে, আরো 2টা লাগবে, 4টা বন্ধন ফিল আপ করে 2 2 4 হয়ে আছে, তাহলে ওটা হাইড্রোজেন দিতে হবে না, 3, এখানে 3। তাহলে দেখো এখানে, দেখো এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 2 নাম্বারে মিথাইল, 2 মিথাইল প্রোপিন। প্রোপিন 1 লেখার দরকার নাই, কারণ প্রোপিনে কখনো 2 পজিশনে দ্বিবন্ধন হয় না।
প্রোপিন সবসময় 1 পজিশনে হয়, তাই এটাকে লিখবো আমরা 2-মিথাইল প্রোপিন। ওকে, লাস্ট আরেকটা হয় যখন তোমার অ্যালকিন, এই যে সাধারণ সংকেত অ্যালকিন থাকবে CnH2n, তাহলে অ্যালকিন তো চিন্তা করবে, শাখা চিন্তা করবে সর্বোচ্চ হলো। আরেকটা হয় কি, যখন 3 কার্বন বিশিষ্ট অন্তত হবে অ্যালকিন, তাহলে চক্র হবে এবং এটা সাইক্লো অ্যালকেন হবে। তাহলে এই ধরনের গাঠন সংকেত বিশিষ্ট যৌগের 2 ধরনের সমাণু হবে, হ্যাঁ 2 ধরনের গঠনগত সমাণু হবে, একটা হচ্ছে অ্যালকিন হবে আর একটা হবে সাইক্লো অ্যালকেন। তাহলে 3 কার্বন থেকে শুরু হবে সাইক্লো অ্যালকেন। 3 কার্বন, 2 কার্বন দিয়ে কখনো চক্র হয় না, সাইক্লো মানে চক্র, চাকরিক। ওকে, 3টা কার্বনের নিচে কখনো চক্র হবে না। এখানে তো 4টা কার্বন, নিশ্চয় চক্র হবে। দেখো 4 নাম্বার আমি লিখছি, 4টা কার্বনের চক্র লিখছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 1 2 3 4, তাহলে 1 2, 2টা করে বন্ড আছে, তাহলে বাকি 2টা হাইড্রোজেনের সাথে দাও। এটাকে বলছি আমরা সাইক্লোবিউটেন। অ্যালকেন কিন্তু এটা অ্যালকেন না, এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন নাই। দেখো 4টা কার্বন আর 4 দুগুণে 8টা হাইড্রোজেন, 4টা কার্বন 8টা হাইড্রোজেন, এগুলো সবগুলোতে 4টা কার্বন 8টা হাইড্রোজেন আছে। তাহলে আমি আবারও বলছি, যখন অ্যালকিন সাধারণ সংকেতে থাকবে, তখন অ্যালকিন যদি 4টা কার্বন বিশিষ্ট হয়, তখন তোমার শাখার চিন্তা করতে হবে, আর 3 কার্বন থেকে চক্রের চিন্তা করতে হবে, সাইক্লো অ্যালকেনের চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটার নাম কি? এটার নাম সাইক্লো বিউটেন। বিউটিন না, সাইক্লো বিউটেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা উদাহরণ দেখি। তাহলে দেখো আরেকটা যদি আমি আইসোমারের উদাহরণ দেখি, দেখো স্লাইডে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ C3H8O। দেখো এখানে একটা অক্সিজেন হেটারো অ্যাটম আছে। যখন একটা অক্সিজেন থাকবে C3H8O, তখন এবং এর সাধারণ সংকেতটা দেখো, আমি একটু এখানে আমি স্লাইডের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে 3টা আমি সমাণু লিখেছি, 2টা লিখেছি অ্যালকোহল আর একটা লিখেছি ইথার। তাহলে এখানে আমি একটু ক্লোটা দিয়ে রাখি, সমাণু পড়ানোর সময় ডিটেলস পড়ানো হবে এগুলো, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আমি ডিটেলসে যাচ্ছি না, 2টা উদাহরণ দিয়েছি। এখানে দেখো CnH2n+2O, এই ধরনের সাধারণ সংকেত যদি হয়, তাহলে 3 দুগুণ 6 আর 2 8, তাহলে এখান থেকে 2 ধরনের সময়, একটা হবে অ্যালকোহল হবে আর একটা হবে ইথার। অ্যালকোহল হবে আর ইথার হবে। ওকে, এখন আসো আমরা খুব সংক্ষিপ্ত ভাবে এটা একটু দেখিয়ে দিই। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যালকোহল 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, 1 2 3, এটা 1 নাম্বার। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এখন OH-টা আমি শেষেরটাতে দিলাম প্রথমে, তাহলে এখানে কয়টা বন্ড লাগবে? আরো 2টা মানে হাইড্রোজেন দাও, এখানেও 2টা লাগবে, এখানে কয়টা লাগবে? 3টা লাগবে। তাহলে এটার নাম কি বলো? 1 নাম্বার কার্বনে কিন্তু OH আছে, তাহলে এটার নাম হচ্ছে প্রোপানল 1 প্রোপানল। ঠিক আছে, প্রোপান 1 অল, বিভিন্ন ভাবে আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, এটা গেল। 2 নাম্বার, কেউ বললো যে না আমি প্রান্তে OH দিব না, আমি এই জায়গায় দিব, মাঝেরটাতে দিব, দিতে পারে, কারণ সে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ করতে চাচ্ছে। কিন্তু আমি যদি এখানে OH দিই, তাহলে এটার কি কোনো মানে আছে? এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কারণ ওটা প্রান্তেই হয়ে যাবে। বামে প্রান্তে থাকা আর ডানে প্রান্তে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং প্রান্ত শেষেরটাই হবে, সেটা ডানে বামে যেটাই হোক, OH। তাহলে এখানে হবে CH3, এখানে H, এখানে CH3। এখন দেখো
তাহলে কি হলো, এটা 1, এটা 2, এটা 3, তাহলে 2 নাম্বার কার্বন OH, তাহলে হচ্ছে প্রোপানল 2, প্রোপানল 2। ওকে, তাহলে আর কি অ্যালকোহল বানানোর সুযোগ আছে? এবং এটা অবশ্যই স্যাচুরেটেড অ্যালকোহল, কিন্তু আনস্যাচুরেটেড না C3H8 হলে। তাহলে এখন ইথারে যাই, 3 নাম্বার ইথার, 3 কার্বন বিশিষ্ট ইথার। অক্সিজেন তো শেষে হয় না, ইথার অক্সিজেনের 2 পাশে কার্বন থাকবে, ইথারে মূলক। তাহলে অক্সিজেনের এখানে 3 কার্বন, এক পাশে 2টা থাকতে হবে আর এক পাশে 1টা থাকতে হবে, এছাড়া তো আর উপায় নাই। যদি 4 কার্বন হতো তাহলে 2 পাশে সমান, আবার এক পাশে 1টা আর এক পাশে 3টা এরকম করতে পারতাম, আবার শাখাও করতে পারতাম। মানে 4 কার্বন হলেই তোমার কিন্তু বিভিন্ন ধরনের সমাণু সৃষ্টি করা যাবে একটা গাঠনিক আণবিক সংকেত থেকে। সো এটা কেয়ারফুল থাকবা। সরি, এখানে লাগবে 2টা, এখানে লাগবে 3টা, এখানে লাগবে 3টা। তাহলে এটা মিথাইল, ইথাইল, ইথার সাধারণ নাম। ইউপ্যাক নেম কি? ইউপ্যাক নেম অক্সি। যে পাশে কার্বন কম সেই পাশে অক্সি বলতে হবে, অ্যালকক্সি। আর যে পাশে কার্বন বেশি সেটা অ্যালকেন বলতে হবে। তাহলে মিথক্সি, এটার নাম হচ্ছে মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন। তাহলে আমরা বুঝে নিলাম। তাহলে দেখো একই আণবিক সংকেত C3H8O অথবা C4H8, দেখো C4H8 থেকে 4টা সে নতুন তার ভিন্ন ভিন্ন স্ট্রাকচারাল ফর্মুলা তৈরি করলো, গাঠনিক সংকেত ভিন্ন হয়ে গেল, 4টা নতুন যৌগ তৈরি হলো। আর C3H8O থেকে 3টা নতুন ধরনের যৌগ তৈরি হলো। তাহলে এই আইসোমারাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হায়ার নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ডস। ওকে, আচ্ছা। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা এই উচ্চ সংকেতের কারণ আরেকটা বলা আছে। দেখো উচ্চ সংখ্যক জৈব যৌগ গঠনের কারণ, যে লাস্ট আমি বলেছি পলিমারাইজেশন। দেখো তোমরা নিশ্চয়ই এসএসসি লেভেলেও একটু পড়েছো যে পলিমারাইজেশন রিঅ্যাকশন, আমরা অর্গানিকের ডিটেলসও আছে শেষের দিকে। পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে দেখো যে মনোমার অণু থেকে অলিগোমার, অলিগোমার থেকে পলিমার, তাই না? আমরা বলি যে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডের পলিমার, স্টার্চ, আলফা গ্লুকোজের পলিমার, সেলুলোজ, বিটা ডি গ্লুকোজের পলিমার। ওকে, এখন তারপর সংযোজন পলিমার, ঘনীভবন পলিমার। এখানে লিখেছি ইথিলিন, ইথিন। দেখো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ n সংখ্যক ইথিন অণু বা ইথিলিন অণু নিজেদের মধ্যে অ্যাডিশন হয়, জুত পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিথিনে পরিণত হচ্ছে। ওকে, আর নিচে দিয়েছি আমরা ভিনাইল ক্লোরাইড, n সংখ্যক ভিনাইল ক্লোরাইড অণু নিজেদের মধ্যে জুত পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, পিভিসি পাইপ বলি না আমরা, শক্ত পাইপ, বিভিন্ন ওয়াটার পাইপ এগুলো তৈরি করি প্লাস্টিক দিয়ে, সেগুলো হচ্ছে পিভিসি। তাহলে দেখো এই যে দেখো সে ইথিলিন ছিল, পলিথিন তৈরি করলো, ভিনাইল ক্লোরাইড ছিল, পলিভিনাইল ক্লোরাইড তৈরি করলো। তাহলে বিভিন্ন ধরনের যৌগ কিন্তু একটা যৌগ থেকে তৈরি হচ্ছে। এই কারণেও কিন্তু কার্বনের এই যৌগের সংখ্যা কি বেড়ে যাচ্ছে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে যে আলোচনায় যাচ্ছি, তাহলে আমি এখানে একটু রিভিউ করি। সেটা হচ্ছে কার্বনের এত অধিক সংখ্যক যৌগ গঠনের কারণ। সেখানে আমি প্রথমে বলেছি ক্যাটিনেশন ধর্ম, তারপরে আমি বলেছি বন্ড এনার্জি, তারপরে বলেছি বন্ড নেচার, তারপরে বলেছি হাইব্রিডাইজেশন, তারপরে বলেছি আইসোমারাইজেশন অ্যান্ড পলিমারাইজেশন। এই 6টা পয়েন্ট আমি বলেছি কেন কার্বন এত অধিক সংখ্যক যৌগ গঠন করে। এবং আমি বলেছি যে ফুলারিন এখন বহুরূপ হিসাবে কার্বনের যে অ্যালোট্রপ আমরা বলি হিরো গ্রাফাইট, সেটার সাথে যোগ হয়েছে ফুলারিন, এবং সেখান থেকে যে কার্বন ন্যানোটিউব, গ্রাফেন প্লেট এগুলো তৈরি করা হচ্ছে, শীট তৈরি করা হচ্ছে, যেগুলো ইলেকট্রনিক্স যে দুনিয়ায় সেটা এই মাইক্রোচিপস এগুলো তৈরি করতে মানে বৈপ্লবিক ভূমিকা পালন করছে। ওকে, এখন আসি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রিন্সিপাল স্যার তোমাদের সাথে যে হোমোলোগাস সিরিজ, যে সমগোত্র শ্রেণীর ফাংশনাল যে গ্রুপগুলো আছে অর্গানিক কম্পাউন্ডের, সেটা
মোটামুটি ভাবে আমাদের কার্বনিল সিও কিটোন পর্যন্ত আসলে উনি বলেছেন, অ্যালডিহাইড কিটোন। এর পরের যে বিষয়গুলো আছে, এই পরের যে ফাংশনাল গ্রুপগুলো আছে, সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। দেখো, এরপরে আছে অ্যামিনস। কিটোনের পর আছে কি? অ্যামিনস। স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ অ্যামিনস। অ্যামিনস আমরা একটু বোর্ডে এখন দেখব। একটু বোর্ডে যদি এই ফাংশনাল গ্রুপগুলো দেখি তাহলে ভালো হয়। তাহলে কিটোন পর্যন্ত যেহেতু স্যার কথা বলেছে, ওগুলো রিপিটেশন আর যাচ্ছি না, আমি অ্যামিনসটা দেখাচ্ছি। দেখো, অ্যামিন, এটা অ্যামিনো মূলক বলি আমরা। ফাংশনাল গ্রুপের নাম হচ্ছে অ্যামিনো গ্রুপ। হ্যাঁ, অ্যামিনো গ্রুপ। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল বন্ড অ্যামিনো গ্রুপ, এটা সিঙ্গেল বন্ড NH2। এটা আসলে 1 ডিগ্রি অ্যামিন যদি বলে তাহলে এটাই হবে তার ফাংশনাল গ্রুপের কার্যকরী ফাংশনাল গ্রুপের সংকেত, 1 ডিগ্রি অ্যামিন। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। ওকে, এখন দেখো যদি বলে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি যদি বলে তাহলে হবে আরেকটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে NH, মানে দুইটা বন্ড থাকবে। তাহলে 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে ডিজোজি। ওকে, আর 3 ডিগ্রি অ্যামিন হলে আরেকটা হাইড্রোজেন চলে যাবে, তার নাইট্রোজেন। তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। টারশিয়ারি অ্যামিনও বলি আমরা, টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি। ওকে, তাহলে অ্যামিনো গ্রুপ, শুধু অ্যামিনো গ্রুপ বললে NH2 বন্ড, সিঙ্গেল বন্ড, একটা বন্ড ভাঙা দেবে, বন্ড NH2। আর যদি তোমার সেকেন্ডারি অ্যামিন বলে তাহলে ডিজোজি, এটা ডাবল বন্ড NH বন্ড। আর হচ্ছে টারশিয়ারি অ্যামিন বলে ত্রিজোজি, এটা হচ্ছে নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন থাকবে না। ওকে, এরপর আছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড এটা মূল যৌগ, এগুলো হচ্ছে মূল যৌগ। তাহলে এর ফাংশনাল গ্রুপের নাম কি বলি আমরা? এর ফাংশনাল গ্রুপের নাম বলি হচ্ছে কার্বক্সিল মূলক। কি বলি আমরা? কার্বক্সিল গ্রুপ বা মূলক। ওকে, কার্বক্সিল মূলক। এখন এটার প্রেফিক্স, যেটা নাম বলি আমরা, এটা তো অ্যামিনো বলছি, আর এটাকে বলি আমরা কার্বক্সি। ঠিক আছে, আর যখন অ্যাসিডের নাম বলবো আধুনিক ইউপ্যাক্ট সিস্টেমে, তখন অয়িক অ্যাসিড বলি। যেমন 1 কার্বন বিশিষ্ট হলে মিথানোয়িক অ্যাসিড, 2 কার্বন ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। এইভাবে। তাহলে এর কার্যকরী মূলকের সংকেত কি? COOH বন্ড COOH। তাহলে এটার গাঠনিক সংকেত আমরা লিখতে পারি, তাহলে এটা অ্যাসিড গ্রুপ, কার্বক্সিল মূলক। এটাকে আমরা বলছি অয়িক অ্যাসিড যখন হবে তখন এটা। ওকে, এরপর কি আমরা আসি এস্টার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে খেয়াল করবে এস্টারের তোমার যে কার্যকরী মূলক সেটা হচ্ছে তোমার অক্সিকার্বনিল ওয়েট থাকে এখানে, অক্সিকার্বনিল, আর এটা ওয়েট যুক্ত হয়, মানে নামকরণ যে ওয়েট যুক্ত হয়। আর এটার সংকেত হচ্ছে COOR, আর গাঠনিক সংকেত হচ্ছে বন্ড C, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড OR। এটা হচ্ছে এস্টার, অর্থাৎ ওখানে H না থেকে যদি R থাকে তখন সেটাকে আমরা বলবো এস্টার। ওকে, এস্টার তৈরি হবে অ্যাসিড বা তার জাতকের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার তৈরি হয়। ওকে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক কিন্তু হচ্ছে এস্টার। 4টা জাতক আছে, এস্টার তার মধ্যে একটা। তারপরে আছে অ্যাসিড হ্যালাইড, এটাও কার্বক্সিলিক অ্যাসিড হ্যালাইডস। অ্যাসিড হ্যালাইডস, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, অ্যাসিড হ্যালাইড হচ্ছে তোমার এখানে হ্যালো কার্বনিল, এটা প্রেফিক্স হচ্ছে হ্যালো কার্বনিল।
হ্যালো কার্বনিল, তাহলে সংকেতটা দেখো COX, ঠিক আছে? এটা অয়েল হ্যালাইড বলি আমরা, তো নামকরণের সময় অয়েল হ্যালাইড বলি। ওকে, এখন দেখো এটার গাঠনিক সংকেত হচ্ছে C+O+X। তোমাকে যদি অয়েল হ্যালাইড বলে, হ্যালো কার্বনিল বলে, তাহলে COX হবে, ঠিক আছে? অ্যাসিড হ্যালাইড এটা, ঠিক আছে? আর অথবা অ্যাসাইল হ্যালাইডস, অ্যাসিড হ্যালাইডের আরেক নাম হচ্ছে অ্যাসাইল হ্যালাইডস। অ্যাসাইল হ্যালাইডস বললেও কিন্তু বন্ড COX, এটা কার্যকরী মূলক। ওকে, এখন আমরা আসি আরেকটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইডস। ওকে, অ্যাসিড অ্যানহাইড্রাইডস এটা অয়িক অ্যানহাইড্রাইড যৌগ, অয়িক অ্যানহাইড্রাইড, এবং কার্যকরী মূলকের সংকেত হচ্ছে COO বন্ড, এটা দ্বিযোজী, তাহলে C+O সিঙ্গেল বন্ড ও C+O বন্ড, তাহলে দ্বিযোজী হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটাও কার্বক্সিলিক অ্যাসিডের একটা জাতক। তাহলে অ্যাসিডের জাতক তিনটা পেলাম, একটা পেলাম এস্টার, তারপরে অ্যাসিড হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইডস পেলাম, আর একটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, আর একটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এখন আমরা দেখি আর একটা, সেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। চারটা জাতক, তাহলে জৈব অ্যাসিডের জাতক কয়টি? চারটি। অ্যাসিড অ্যামাইড, অ্যামাইডস, অ্যাসিড অ্যামাইডস, এটা অ্যামিডোমূলক বলি আমরা, এটা অ্যামিডোমূলক, অ্যামিডো গ্রুপ। ওকে, অ্যামিডো, তাহলে অ্যামিডো গ্রুপের সংকেত কি দেখো? CONH2। এটার গাঠনিক সংকেত কি? C+ONH2। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা পেলাম কি? এস্টার, অ্যাসিডের জাতক চারটা, এস্টার, অ্যাসিড হ্যালাইডস বা অ্যাসাইল হ্যালাইডস, অ্যাসিড অ্যানহাইড্রাইডস এন্ড অ্যাসিড অ্যামাইডস, অ্যামিডোমূলক। ওকে, এরপরে আছে দেখো ইথার। ইথারটা হচ্ছে দ্বিযোজী অক্সিজেন, এটা তোমার ইথারীয় মূলক, ইথার, এটা হচ্ছে বন্ড ও বন্ড, দ্বিযোজী অক্সিজেন মূলকটাকে আমরা ইথারীয় মূলক বলি। এটা তোমার ইথারের নামকরণের সময় দুই পাশে যে তোমার অ্যালকাইল মূলক যুক্ত থাকে তার উপর নির্ভর করে আমরা বলি। আর যদি এরকম থাকে OR, তাহলে এটাকে বলি আমরা অ্যালকক্সি, এটা অ্যালকক্সি গ্রুপ, অ্যালকক্সি, OR সিঙ্গেল বন্ড, তাহলে এটুকু হচ্ছে অ্যালকক্সি গ্রুপ। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু পরের স্লাইডটা আবার একটু দেখে আসি। এর পরের স্লাইডটা দেখি, দেখো আরো কিছু কার্যকরী মূলক আছে, যেমন নাইট্রাইলস। ওকে, তোমরা সায়ানাইড শুনেছো, নাইট্রাইলসটা ওইভাবে প্রচলিত তোমাদের কাছে হয়তো না। সায়ানাইড, সায়ানাইডস অর নাইট্রাইলস, এটাকে আমরা প্রিফিক্সে বলি সায়ানো বা নাইট্রাইল গ্রুপ। ওকে, সায়ানো বা নাইট্রাইল গ্রুপ, এর কার্যকরী মূলকের সংকেত বন্ড CN, গাঠনিক সংকেত হচ্ছে বন্ড C+N। ওকে, আমরা আইসোসায়ানাইড এটার সাথে বলে দিই, আইসোসায়ানাইডস বা আইসোনাইট্রাইলস, তাহলে এটা কি আইসোসায়ানো বা আইসোনাইট্রাইল গ্রুপ, এটা হচ্ছে বন্ড
এন সি, গাঠনিক সংকেত বন্ড এন ডাবল বন্ড সি। আইসোসায়ানাইড বললে হবে বন্ড সিঙ্গেল বন্ড এন সি, এন ডাবল বন্ড সি। ওকে, আচ্ছা, থায়োলস, থায়োলস হচ্ছে মার্ক্যাপ্টো, মার্ক্যাপ্টো এটা প্রেফিক্স মার্ক্যাপ্টো, এটাকে থায়োলও বলি আমরা। এটার সংকেত হচ্ছে বন্ড এস এইচ, থায়োল। ওকে, সালফার, থায়ো মানে সালফার আসবে। আইসোসায়ানাইড বলছি, এখন নাইট্রো, নাইট্রো কম্পাউন্ড, নাইট্রো কম্পাউন্ডস, নাইট্রোমূলক, নাইট্রো গ্রুপ হিসাবে এটা পরিচিত, নাইট্রো গ্রুপ। এটার সংকেত বন্ড NO2 সিঙ্গেল বন্ড, বন্ড NO, এটা হচ্ছে নাইট্রো মূলক। আর নাইট্রোসো, নাইট্রোসো গ্রুপ কোনটা, সেটা হচ্ছে বন্ড NO, এটা হচ্ছে নাইট্রোসো গ্রুপ। ঠিক আছে, নাইট্রোসো। তাহলে নাইট্রো বললে NO2 বন্ড সিঙ্গেল বন্ডে, আর নাইট্রোসো বললে বন্ড NO। ওকে, এরপর সালফোনিক অ্যাসিড। ওকে, সালফোনিক অ্যাসিডটা একটু দেখি, এটাও খুব শক্তিশালী অ্যাসিড গ্রুপ। সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড মূলক, এটা বন্ড SO3H, বন্ড S, বন্ড এস ডাবল বন্ড ও, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, বন্ড ও এইচ, অক্সিজেনের সাথে একটা কোঅর্ডিনেট বন্ডিং এ থাকে, আর একটা হচ্ছে তোমার ডাবল বন্ডে থাকে। তাহলে এটা সালফোনিক অ্যাসিড মূলক। ওকে, তো লাস্টে আরেকটা স্লাইড আমরা দেখি, দেখে আমরা শেষ করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ওকে, আমরা একটা স্লাইড এখানে একটু অ্যানালাইসিস করে আমরা আজকে শেষ করব। সেটা দেখো, এই যে এই ফাংশনাল গ্রুপগুলো আমরা দেখলাম, তো নামকরণের সময় নিশ্চয়ই স্যার আমাদের আলোচনা করেছে যে এই ফাংশনাল গ্রুপগুলোর সাফিক্স প্রিফিক্স এরকম নেম আছে, এবং এগুলোর প্রায়োরিটি চার্ট আছে। মানে প্রায়োরিটি লেভেলে যার অবস্থান যত উপরে, সেটার প্রায়োরিটি তত বেশি, এবং সেটাকে মূল যৌগ হিসাবে চিহ্নিত করা হয়। ওকে, এখন দেখো ক্লাস কার্বক্সিলিক অ্যাসিড, এটা সাফিক্স নেম অয়িক অ্যাসিড, আমি একটু এটা খালি পড়ে যাচ্ছি। এটা কার্বক্সি গ্রুপ হিসাবে এটা প্রিফিক্স নাম হবে, এস্টার অয়েট এটা যৌগের নাম হবে, এবং অ্যালকক্সি কার্বনিল হবে, একটু আগে আমরা বলছি অ্যামাইড, অ্যামাইডি থাকে, অ্যামিডোমূলক হিসাবে থাকে, নাইট্রাইল, নাইট্রাইল হিসাবে থাকে, সায়ানো হতে পারে, অ্যালডিহাইড অ্যাল, ফরমাইল এটা প্রিফিক্স হচ্ছে ফরমাইল, কিটোন ওন, ওন যুক্ত নামকরণ হবে যৌগের নাম, আর প্রিফিক্স হবে অক্সো, কিটোন সিও থাকলে অক্সো হবে। ওকে, অ্যালকোহল অল যুক্ত হবে, এবং হাইড্রক্সি হবে এটার প্রিফিক্স, এবং অ্যামিন, অ্যামিন হবে, অ্যামিনোমূলক হবে এটা প্রিফিক্স, অ্যালকিন ইন যুক্ত হবে, অ্যালকিনাইল মূলক হবে প্রিফিক্স, অ্যালকাইন আইন যুক্ত নাম হবে যৌগের, এটা অ্যালকাইনাইল হবে হচ্ছে প্রিফিক্স, অ্যালকেন এন যুক্ত হবে, অ্যালকাইল হবে প্রিফিক্স, ইথার অ্যালকক্সি হবে, এবং অ্যালকাইল হ্যালাইড হ্যালো হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা এই বিষয়গুলো সাথে সাথেই পড়বা, এবং যে কোনো সমস্যা সেগুলো চিহ্নিত করবা, আমাদের সাথে যোগাযোগ করবে, এবং এই লেকচারগুলো থেকে অবশ্যই উপকৃত হবে। আমাদের প্রিন্সিপাল স্যার যে ডিটেলস আলোচনা করছে, তোমরা মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটি করবে, কারণ এটা অর্গানিক চ্যাপ্টারটা এই সেকেন্ড পার্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যদি ভালো করে এই চ্যাপ্টারটা শিখে নাও, তাহলে তোমার হায়ার স্টাডি এবং অন্যান্য যে এক্সামগুলো আছে তোমার খুবই ইজি হয়ে যাবে। তো সে পর্যন্ত সবাইকে ভালো থাকার এবং সুস্থ থাকার প্রার্থনা করছি। সবাইকে ধন্যবাদ।